রিমলি, তুমি এখানে কি করছো? ওখানে সবাই ওয়েট করছে খাবার ওখানে, তুমি চলো তাড়াতাড়ি। ওই সৃজা দিদি। সৃজা, তুমি এখানে কি করছো? নিতিন, রম, তোমরা অযথা চিন্তা করছো উদয়, আমার কিছু হয়নি। এই তো পারফরমেন্সের পরে আমি এখানে বসেছিলাম, আর দেখো না ঠিক সেই সময় রিমলি চলে এসেছে। এই তো আমি এক্ষুনি রিমলিকে এটাই বলছিলাম যে তোমাদের দুজনের পারফরমেন্স অসাধারণ হয়েছে, আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সৃজা, বাট এখানে একলা থেকে তুমি কি করবে? চলো ভেতরে গিয়ে গল্প করি। উদয়, বলছিলাম যে একটু পরে যদি আমরা ভেতরে যাই, মানে জাস্ট কিছুক্ষণের জন্য যদি এখানে থাকি। আর তাছাড়া দেখো না, রিমলিও তো আমাদের সাথে আছে। মনে আছে রিমলির ফিউচার নিয়ে আমরা একটা প্ল্যান করছিলাম, সেই ডিসকাশনটা এখনই সেরে ফেলি। আমার আবার ভবিষ্যৎ, তা নিয়ে আবার তোমরা আলোচনা করবা? সৃজা দিদি, আমার ভবিষ্যৎ নিয়ে আবার কি আলোচনা করবা গো? এই দেখো দেখো কেমন ভয় পাচ্ছে। রিমলি, আসলে কি বলতো, সেদিন আমি আর উদয় এটাই আলোচনা করছিলাম যে কিভাবে তোমাকে তোমার নিজের পায়ে দাঁড় করানো যায়। তোমাকে তো তোমার নিজের পায়ে দাঁড়াতে হবে, তাই না রিমলি? আর কতদিন তুমি এই বাড়ির আশ্রিত হয়ে থাকবে বলো তো? তোমারও তো একটা সম্মানের ব্যাপার আছে, তাই না? তাই আমি আর উদয় এটাই ভাবছি। থাক সৃজা, I don't want to discuss this today. তোমরা তাড়াতাড়ি ভেতরে এসো। কর্তা দাদু, কর্তা দাদু, এই না তোমার জল নিয়ে আইছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সব কিছু ঠিক হইয়া গেল ক? জানেন তো কর্তা দাদু, আমার না খুব আনন্দ হইতাছে। বড় দাদা বাবু, বৌদিমুনি, এদের মনে এত বছর ধরে যা দুঃখ ছিল, বড় ম্যাডাম সব একেবারে ধুইয়া মুইসা একেবারে সাফ কইরা দিছেন। তনুমার মনটা খুব নরম, বুঝলি, অনেকটা নারকলের মতো। ভেতরটা নরম, বাইরেটা শক্ত। কিন্তু দুঃখের বিষয়টা কি জানিস রিমলি, মানুষ শুধু ওর ওপরটাকেই দেখতে পায়, ওর ভেতরের মনটাকে দেখতে পায় না। সবকিছু হয়তো এখনই ঠিক করে নেওয়া যাবে না, কিন্তু যতটুকু ঠিক করতে পারবে ততটুকু নিয়েই আমার তনুমা ভালো থাকবে। আর একটা কথা জেনে রাখিস, আমার তনুমা ভালো থাকলে তবে এই মুখার্জি পরিবার ভালো থাকবে, আর সেই সঙ্গে আমার ছেলেটাও। কোথায় আছে আমি জানি না, আদৌ আছে কিনা তাও জানি না, তবে যেখানেই থাকুক এই মুখার্জি পরিবার যদি ভালো থাকে তাহলে ও ভালো থাকবে। কর্তা দাদু, আপনার একখান কথা শিখাম। বল না। আপনি আমারে বড় বাবুর ব্যাপারে কিছু কইবেন? আসলে না, এই বাড়িতে আর তো কেউ কিছু কয় না। ওই পিসিমণির থেকে আমি মাঝে মাঝে কিছু শুনছি। আচ্ছা কর্তা দাদু, বড় বাবু কি হারায় গেছিলেন? আমি তো জানি কর্তা দাদু যে বড় বাবু নাকি আপনার খুব কাছে ছিল, তা আপনি আমারে কিছু কন না কর্তা দাদু। আসলে বাড়ির তো অন্য কেউ আর কিছু কয় না, গাড়ি বাবুও কিছু কন না, আপনি কিছু কইবেন কর্তা দাদু? কিন্তু তুই এসব কথা কেন জানতে চাইছিস সেটা তো আমি বুঝলাম না ঠিক। না আসলে আমি তো কোনোদিনও বড় বাবুরে চোখে দেখি নাই, কিন্তু গাড়ি বাবুরে দেখছি।
গাড়িবাবুর সততা, দরদি মন, এই সব কিছুর মধ্যে যেন বড়বাবুর ছাপ আছে। সেই জন্যই আমার ওনার কথা জানতে বড় ইচ্ছা করে কর্তা দাদু। তাই তোমার কাছে জানতে চাইলাম। অসিত বরং তো আমার জামাই ছিল না, ছিল আমার ছেলে। ওকে কোনোদিন ছোট বড় উঁচ নিচ দেখে মানুষকে বিচার করতে দেখিনি। দেখেছি সব ধরনের মানুষকে মন উজাড় করে ভালোবাসতে। একেবারে অন্য ধাতুতে গড়া ছিল আমাদের অসিত বরণ। মুরাদিডাঙ্গার খেটে খাওয়া মানুষগুলোর জন্য নিজেকে উজাড় করে দিয়েছিল অসিত। সব সময় কিভাবে তাদের দুঃখ কষ্ট মেটানো যায় সেই নিয়ে চিন্তা করত। কর্তা দাদু, তাইলে তো বড়বাবু সাক্ষাৎ ভগবান ছিলেন গো। তবে আর বলছি কি, আর ওর এই কাজে ওর সব সময়ের সঙ্গী ছিল দুজন। একজন আমাদের চন্দ্রানীর বর অভিজিৎ, আর একজন মুরাদিডাঙ্গার দেবা মাস্টার। আর এই তিনজনের হাত ধরে মুরাদিডাঙ্গার মতো একটা অন্ধকার গ্রামে আলো জ্বলে উঠেছিল রিমলি। তিন বন্ধু মিলে গ্রামের মাঠে সোনার ফসল ফলিয়ে তুলেছিল। আর এটাই বোধহয় ওদের কাল হলো। গ্রামের জন্য ওদের এই ভালোবাসাটা শয়তানরা ভালোভাবে নিল না। অনেক শত্রু তৈরি হয়ে গেল ওদের। আর তারপরে একে একে অভিজিৎ, দেবা মাস্টার আর বৌমা, আর সব শেষে হারিয়ে গেল আমার অসিত। কি হলো, তুই কাঁদছিস কেন? কর্তা দাদু, আমারে তুমি ক্ষমা করে দাও কর্তা দাদু। এই দেখো, ক্ষমা চাইছিস কেন? আমি তোমার মিথ্যা কথা কইছি কর্তা দাদু। আমি আমার আসল পরিচয় তোমার থেকে লুকাইছি। আমি মুরাদিডাঙ্গার দেবা মাস্টারের মাইয়া কর্তা দাদু। এই বাড়িতে পিসিমণি, গাড়িবাবু আর কইনা দিদি আর জানা যেটু, এরা ছাড়া আমার আসল পরিচয় আর কেউ জানে না কর্তা দাদু। কিন্তু আমি তোমার থেকে কেমনি এই কথাটা লুকাইতাম? তুমি আমারে বিশ্বাস করে, আমারে ভরসা করে এই বাড়িতে আইসো। তোমার কাছে এই কথাটা লুকাইলে যে আমার পাপ হইতো কর্তা দাদু, পাপ হইতো। তোর আসল পরিচয় আমি অনেকদিন আগে থেকেই জানি রিমলি। কর্তা দাদু, তুমি জানতা আমি মুরাদিডাঙ্গার মাইয়া? হ্যাঁ, জানতাম। কিন্তু কি কইরা কর্তা দাদু? তোমার লগে তো আমার কোনোদিনও দেখাই হয় নাই। তাহলে তোর আর উদয়ের বিয়েটা জানলাম কি করে? তখনও তো তোর সঙ্গে আমার দেখা হয়নি। ঠিক যেমন এ বাড়ি থেকে দূরে থেকেও আমি তোদের বিয়ের খবর জানতাম, তেমনি এটাও জানতাম যে তুই মুরাদিডাঙ্গার দেবা মাস্টারের মেয়ে। তোকে প্রথমেই বলেছিলাম না, এ বাড়ির খবর এদিক ওদিক আনাচে কানাচে উড়ে বেড়ায়, আর এটা তো আমার ছেলের বাড়ি। এখানকার খবর পাবো না তাও কখনো হয়? আমি শুরু থেকেই তোর আসল পরিচয় জানি। তোকে প্রথম দিন দেখেই আমি বুঝে গিয়েছিলাম যে তুই তোর বাবার মতো হকের জিনিসের জন্য লড়াই করতে পিছু পাহস না। তুমি যে কইতাছিলা আমার বাবা, বড় বাবু, পিসে মশাই, এরা সকলে মিলে নাকি মুরাদিডাঙ্গার জন্য অনেক কিছু করছে। হ্যাঁ, করেছিল তো। ওই মানুষগুলা মুরাদিডাঙ্গার জন্য নিজের জীবনটা অব্দি বিলাই দিছে।
আর আমি আমি কিনা সেই মুরাদি ডাঙার মাইয়া হইয়া নিজের গায়ের পরিচয়টুকু অব্দি লুকাইছি। সবকিছুর একটা সঠিক সময় আছে রিমলি। সঠিক সময়ের আগে সবাইকে এই বশ্যতা স্বীকার করে থাকতে হয়। একটু কষ্ট করে ধৈর্য ধরে থাক। দেখ, আমার অভিজ্ঞ চোখ মানুষ চিনতে ভুল করে না। আমি তোকে বলছি, তুই মিলিয়ে নিস। তুই একদিন অনেক দূর যাবি। তোর বাবা পারেনি তো কি হয়েছে? মুরাদি ডাঙার স্বপ্ন সফল করতে তুই পারবি। হ্যাঁ, আমি বলছি তুই পারবি। কিন্তু কর্তা দাদু, আমি যে বড় অপরাধ বোধে ভুগতাছি। আমি আর চাই না বড় ম্যাডামের থেকে আমার আসল পরিচয়টা লুকায় রাখতে। আজ আমি বড় ম্যাডামরে সবটা করে দেব, সবটা। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ভুলেও এই কাজটা এখনই করতে যাস না। কিন্তু কর্তা দাদু, বড় ম্যাডামের লগে এই লুকাচুরিটা আমি আর করতে পারতাছি না। বললাম না, সবকিছুর জন্য একটা নির্দিষ্ট সময় আছে। তনুকে তোর আসল পরিচয় জানাবার সময় এখনো আসেনি রিমলি। সময় আসুক, তারপর জানাবি। কিন্তু কর্তা দাদু, সেই মানুষটা আমারে ভরসা কইরা সব কিছু ছাইরা দিছে। তাই আমি মিথ্যা কথা কি কইরা গুমু? আমি তো তোকে মিথ্যে বলতে বলিনি, শুধু বলেছি এই মুহূর্তে সত্যিটা গোপন রাখতে। কারণ তোকে যে এখনো অনেক কাজ করতে হবে রিমলি। এই যে তনুমা ভুল করে মুরাদিডাঙ্গার মানুষদের ঘৃণা করে, এই ভুলটা তো তোকেই ভাঙাতে হবে। তনু যদি এখনই তোর আসল পরিচয়টা জেনে যায়, তাহলে এই কাজগুলো তুই করতে পারবি ভেবেছিস? তোর বাবা, অভিজিৎ, অসিত, এরা যে স্বপ্নটা দেখেছিল, সে স্বপ্ন যে অধরাই থেকে যাবে মা। তোর যে এখন অনেক দায়িত্ব, অনেক কাজ রিমলি। আমার কাজ? আমার কি কাজ কর্তা দাদু? তোর প্রথম কাজ সবার আগে এই মুখার্জি পরিবারকে রক্ষা করা। তুই হয়তো জানিস না, এই পরিবারের উপর অনেকের কুনজর আছে। তারা চায় না মুখার্জি পরিবার ভালো থাকুক, তনু ভালো থাকুক, মুরাদিডাঙ্গার ভালো হোক। তারা এই পরিবারের ক্ষতি করার চেষ্টা করবে। সবাই জানে আমি বাড়ি ছেড়ে অনেক দূরে আছি, কিন্তু 12 বছর বাড়ি ছাড়া হয়েও আমি প্রত্যেকটা মুহূর্তে এই বাড়ির উপর নজর রেখেছি রিমলি। কিন্তু আমারও তো বয়স হচ্ছে, বুঝতে পারছি দিন আমার ফুরিয়ে আসছে। এই পরিবারকে রক্ষা করার গুরু দায়িত্ব দিতে পারি এমন একজন যোগ্য মানুষকে অনেক দিন থেকে খুঁজছি আমি রিমলি। তোকেই রক্ষা করতে হবে মুরাদিডাঙ্গাকে। কিন্তু মুখার্জি পরিবার বাঁচলে তবেই বাঁচবে মুরাদিডাঙ্গা। তুই পারবি অসিত, দেবা, অভিজিতের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে। বল রিমলি, পারবি না তুই এই মুখার্জি পরিবারকে বাঁচানোর গুরু দায়িত্ব কাঁধে তুলে নিতে? এই মুরাদিডাঙ্গা আর মুখার্জি বাড়ির ছত্রে ছত্রে লুকিয়ে আছে অনেক রহস্য। তোকেই দায়িত্ব নিতে হবে সেই রহস্য উদ্ঘাটন করবার। তোকে কথা দিতাছি কর্তা দাদু, এই তোমার পা ধইরা আমি কথা দিতাছি। আমি থাকতে আমার আপনজনদের কেউ কোনো ক্ষতি করতে পারবো না। আমার বাবার, গাড়ি বাবুর বাবার স্বপ্ন আমি ঠিক পূরণ করুন, কথা দিলাম। আমারে শক্তি দাও ঠাকুর, আমারে শক্তি দাও। আমার বাবারে যারা বিনা দোষে পুলিশে দিছে, তাদের মুখোশ যেন আমি খুইল্লা ফেলাইতে পারি।
কি করছো? গাড়িবাবু, আপনার লগে কথা কওয়াটা আমার খুব জরুরি। বাড়িতে ওইখানে আমি সকলের সামনে কইতে পারতাম না, তাই বাধ্য হয়ে এখানে আইছি। তাই বলে এইখানে এই পার্কে? গাড়িবাবু, আমার কথা কওয়াটা খুব জরুরি। আমার ক্ষমা করবেন না কইয়া আইছি, কিন্তু খুব দরকারি গাড়িবাবু। ঠিক আছে, চলো এই বেঞ্চটায় গিয়ে বসি। এসো, এখানে বসো বসো। এবার বলো তো কি হয়েছে, যেটা বলার জন্য তুমি এত দূর ছুটে এলে, বলো। রিমলি, ঘাবড়াচ্ছ কেন? বলো আমায়। গাড়িবাবু, আমি বড় বাবুরে নিয়ে কিছু কথা কইতে চাই। বড় বাবু মানে? আমার বাবার কথা বলছো? হ গাড়িবাবু, আপনার বাবা। রিমলি প্লিজ, তুমি আমার বাবার ব্যাপারে কথা বলতে এত দূর ছুটে এসছো। তুমি এখন বাড়ি যাও, বাড়ি যাও রিমলি। আমি বাবার ব্যাপার নিয়ে আমি এখন কিছু ডিসকাস করতে চাই না, প্লিজ। I'm sorry, রিমলি। ওইভাবে কথা বলাটা আমার ঠিক হয়নি, কিন্তু তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো। এই বাবার ব্যাপারটা নিয়ে আমি মারাত্মক সেন্সিটিভ রিমলি। বাবার ব্যাপারে কোনো প্রসঙ্গ উঠলে আমি নিজেকে ঠিক আর ধরে রাখতে পারি না। সবাই তো নিজের বাবার ব্যাপারে কথা কইতে ভালোবাসে, তাই আপনি কেন এড়ায় যান? মানে কি বলতে চাইছো তুমি? দেখো, আমি বাবাকে নিয়ে কথা বলতে পছন্দ করি না, সিম্পল। সেইটাই তো জানতে চাই, কেন কেন আপনি এড়ায় যান গাড়িবাবু? আমারও বাবা মা নাই, আমার তো ঠিক করে তাদের মুখটাও মনে পড়ে না, কিন্তু আমি কি ভুলতে পারছি? তাগুলোকে কাটানো মুহূর্ত আমার এখনো খুব মনে পড়ে। আপনার পড়ে না গাড়িবাবু? উনি তো নিজের থেকে যান নাই, উনি হারায় গেছেন, নিখোঁজ হয়েছেন। বড়বাবু যখন আপনাকে সাইরা দিয়া চইলা যায়, তখন আপনি অনেক ছোট ছিলেন গাড়িবাবু। কোনটা ঠিক কোনটা ভুল সেটা বোঝার ক্ষমতা আপনার ছিল না, কিন্তু এখন তো আপনার ঠিক ভুলটা বিচার করার ক্ষমতা আছে গাড়িবাবু। একটাবার ভাইবা দেখেন তো,
যেই মানুষটা কিনা আপনাদের নিয়ে এত স্বপ্ন দেখত, সেই মানুষটা নিজের স্বপ্ন পূরণ না কইরাই সইল না যাইব। যে মানুষটা কিনা মুরাদিডাঙ্গার মানুষগুলার জন্য লড়াই করত, সেই মানুষটা কিনা তাদের সকলের সাইরা দিয়ে সইল গেল কেন গাড়ি বাবু? মুরাদিডাঙ্গার মানুষ তো আজও ওনারে ভগবানের মতন পূজা করেন, তাইলে উনি কেন সাইরা দিয়া সইলা যাইবেন? একবার দেখছেন কখনো? আমি স্বীকার করছি তুমি যেভাবে বললে আমি আগে ওরকম ভাবে ভেবে দেখিনি। জানো তো রিমলি, ছোটবেলা থেকে বাবাকে কাছে না পাওয়ার জন্য আমার বাবার প্রতি প্রচন্ড অভিমান, আর এই অভিমানটাকে সঙ্গী করে আমি বড় হয়েছি। বাবার প্রতি এই অভিমানটাকে কাটানোর জন্য আমি দিনের পর দিন, রাতের পর রাত নিজের সঙ্গে লড়েছি। এমনকি বাবার মতোই মুরাদিডাঙ্গার মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ইনফ্যাক্ট যখন পিসিমণি বললেন যে গ্রামের মন্দির খুলে দিতে, আমি কিন্তু এক মুহূর্তের জন্য ওয়েট করিনি, সঙ্গে সঙ্গে গ্রামের মন্দির খুলে দিয়েছি। কিন্তু কই, বাবার প্রতি আমার অভিমান তো একটুও কমেনি রিমলি, বরং দিনের পর দিন আরো বেড়েছে।